সাংস্কৃতিক ভাবাধিপত্য, ফেসিবাদ এবং শিল্প সাহিত্যের দায়, এই বিষয়ে আজকের আলোচনা পেশ করার জন্য জহুরুল আসাদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা পেশ করার জন্য। বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তো পুরোনো বাংলাদেশে হয়তো বা সম্ভব ছিল না এরকম আয়োজন করা বা এরকম বিষয় নিয়ে কথা বলাটাও কঠিন ছিল। তো একটা সুযোগ এসেছে, তো সেই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি। আশা করি এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের পথে আরো দ্রুত বেগে এগিয়ে যেতে পারবো। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়টা, সাংস্কৃতিক ভাবাধিপত্য, ফ্যাসিবাদ এবং শিল্প সাহিত্যের দায়। তো সাংস্কৃতিক ভাবাধিপত্য শব্দটাকে কালচারাল হেজিমনি অর্থে ব্যবহার করা হচ্ছে, এবং ফ্যাসিজম এবং শিল্প সাহিত্যের দায় শব্দগুলো আমরা বুঝি। এবং বিগত 15 বছর ধরে সবচেয়ে বেশি উচ্চারিত যে শব্দটা, সেটা বোধ হয় ফ্যাসিজম। এবং এই যে ফ্যাসিজম যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু শুধুমাত্র বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে যে শাসন করেছে ব্যাপারটা এমন নয়। তো ফ্যাসিবাদকে প্রথমত একটা কালচারাল ভিত্তির উপরেও দাঁড়াতে হয়। বল প্রয়োগ তো ফ্যাসিবাদ করেই, তাছাড়াও আরেকটা কাজ করে সেটা হচ্ছে একটা কালচারাল হেজিমনি তৈরি করা বা একটা সাংস্কৃতিক আধিপত্য তৈরি করা। এবং এই সাংস্কৃতিক আধিপত্য তৈরি করার কারণেই ফ্যাসিবাদকে অনেক সময় খুব ভবিতব্য বলে মনে হয় যে নিয়তি নির্ধারিত, এটার বোধহয় বিদায় কোনোদিন সম্ভব হবে না। তো এই যে আমাদের একটা নিয়তি নিবিষ্ট যে মন আমাদেরকে প্রায়শই বলে যে বিকল্প কি, বিকল্প নাই, বিকল্প আছে কি, এই যে প্রশ্ন বা প্রসঙ্গগুলো উত্থাপিত হয়, এটা কিন্তু আমাদের সেই যে ভবিতব্য, সেই যে একদম নিয়তি নির্দিষ্ট মনে করা যে মনটা, সেটা হচ্ছে হেজিমনির মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেইটার উত্থাপিত কিছু প্রশ্ন বা প্রসঙ্গ। 2013 সালে মাহমুদুর রহমান আমার দেশ যে পত্রিকা, সেখানে ফ্যাসিবাদের পদধ্বনি নামে একটি কলাম লিখেছিলেন। তো 10 বছর পর সেটা শুধুমাত্র পদধ্বনি হয়নি, সেটা একটা শক্ত পায়ে দাঁড়ানো একটা ব্যবস্থাতে রূপান্তরিত হয়েছিল। কেউ কেউ এই যে শাসন, 15 বছরের শাসন, এটাকে আধা ফ্যাসিজম বলেন, কেউ বলেন একটু ফ্যাসিজম, কেউ হয়তো বা হাইব্রিড রেজিম বলবেন। তো নানা নামে এটাকে ডাকা হয়। তো আধা ফ্যাসিজম বলে সরাসরি কোনো ফ্যাসিজম আসলে ওরকম নেই, যদিও আধা ফ্যাসিজম বলা হলে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাসিজমের একটা আদর্শ চেহারা কল্পনা করা হয়, সেটার কিছুটা আছে এরকম অনুমান করা হয়। এটা একটা হাইব্রিড রেজিম আলাদা করে বলার দরকার নেই, কারণ ফ্যাসিজম নিজে একটা হাইব্রিড রেজিম। সো বিগত যে শাসন, এটাকে যদি আমরা ফ্যাসিজম বলি, এটি আসলে একটা উত্তম বলা হয়। কারণ আমরা জানি যে ফ্যাসিজম এই যে ধারণাটা অনেকগুলো ফিলসফিক্যাল পলিটিক্যাল আইডিয়াজের একটা কোলাজ, এবং অনেকগুলো ফিলসফিক্যাল আইডিয়াজ এবং পলিটিক্যাল আইডিয়াসগুলোর যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনের একটা যোগফল রূপে ফ্যাসিজম নামক যে রাজনৈতিক মতাদর্শ, এটার আবির্ভাব। এবং ফ্যাসিজমকে আমরা এখন যতটা খারাপ মনে করি, প্রথম দিকে ফ্যাসিজমকে এতটা খারাপ মনে করা হতো না, বরঞ্চ এটাকে একটা বিপ্লবী মতাদর্শ মনে করা হতো। এবং যে সবাই হয়তো জানেন আপনারা, আম্বার্টো ইকোর একটা বই আছে, একটা আর্টিকেল আছে ছোট, পুর ফ্যাসিজম। পুর মানে হচ্ছে যে প্রিমিটিভ, আর্কিটাইপাল, এবং এক ধরনের এনডিউরিং একটা জিনিস, যে শাশ্বত, একটা চিরন্তন। ফ্যাসিবাদের একটা কিছু চিরন্তন রূপ আর তিনি এই আর্টিকেলটার মধ্যে দেখানোর তিনি চেষ্টা করছিলেন। চিরন্তন রূপ বলতে বোঝানো হচ্ছে যে ফ্যাসিজমের অনেকগুলো ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য যেগুলো ঘুরে ফিরে আসে, সবগুলো বৈশিষ্ট্যই যে কোনো একটা শাসন ব্যবস্থার ভিতরে থাকলে সেটাকে আমরা ফ্যাসিজম বলবো এরকম না, বরঞ্চ এই বৈশিষ্ট্যগুলো ফ্যাসিস্ট শাসনের ভিতরে থাকে। তিনি ওখানে বলতেছিলেন যে ফ্যাসিজম হচ্ছে একটা ফাজি টোটালিটারিয়ানিজম, মানে একটা আবছা, একটা অস্পষ্ট, একটা টোটালিটারিয়ানিজম শাসন হচ্ছে ফ্যাসিজম। এবং ফ্যাসিজম একই সাথে একটা ডিক্টেটরশিপ, একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাও এটা ফ্যাসিজম। যদিও এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে ফ্যাসিজমের একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে একনায়কতন্ত্রের কোনো জনভিত্তি থাকে না, কিন্তু ফ্যাসিজমের এক ধরনের
জনভিত্তি বা গণভিত্তি থাকে। সেই অর্থে ফ্যাসিজম একই সাথে টোটালিটারিয়ানিজম যেটাকে আমরা বলি বা যেটাকে আমরা সর্বাত্মকতাবাদী রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রের টেন্ডেন্সি ফ্যাসিজম বহন করে। একই সাথে ফ্যাসিজম একটা স্বৈরাচারিত্বের যে প্রবণতা সেটাও তার ভিতরে থাকে এবং এটা আসলে স্বৈরাচারী হয়ে ওঠে। এবং আরেকটা ব্যবস্থার কথা আমরা জানি যেটাকে আমরা বলি অথরিটারিয়ানিজম বা যেটাকে আমরা কর্তৃত্ববাদ বলি, এবং ফ্যাসিজম নিজে আসলে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাও বটে। তো এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে বিগত যে শাসন ব্যবস্থা এইটাকে আমরা আসলে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তো ফ্যাসিজম নামক এই যে ধারণাটা, আমি মাঝখান থেকে শুরু করছি, মধ্যপন্থী বলে মাঝখান থেকে শুরু করা, তারপর আমরা অন্য দুটো আইডিয়াতে যাবো আর কি। তো ফ্যাসিজম নামক যে আইডিয়াটা, এটা সম্পর্কে আমরা কিভাবে আসলে জানলাম বা কিভাবে আমরা এটা কি এটা বুঝলাম। তো প্রথমে আমরা জানি যে হিটলার, সবাই তার নাম যিনি অ্যাডলফ হিটলার, তার একটা জীবনী গ্রন্থ আছে, মাই স্ট্রাগল, মেইন ক্যাম্প বলে আর কি। তো ওটাকে যদিও জীবনী গ্রন্থ বলা হয়, কিন্তু ওইটা আসলে তার একটা পলিটিক্যাল ম্যানিফেস্টো। এবং এই বইটার ভেতরে তিনি ভবিষ্যৎ জার্মানির যে চিত্র গেছেন, সেই চিত্রটাকে আমরা অনেকটা ফ্যাসিস্ট, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের উত্থানের বীজভূমি অনেক সময় পলিটিক্যালি আমরা বলে থাকি। এবং তিনি ওই বইয়ের মধ্যে তিনি একটা এমন একটা জার্মান জাতির কথা ভাবতেছেন যেটা রেশিয়ালি হোমোজেনাস হয়, এবং তিনি বলছেন যে জার্মান যে জনগোষ্ঠী বা জাতি, এদের যে এথনিসিটি এটা হচ্ছে আর্য, এবং তিনি এই যে এরিয়ান সুপেরিয়রিটি বা আর্য শ্রেষ্ঠত্ববাদ এটাতে তিনি বিশ্বাস করতেন। এবং তিনি মনে করতেন যে মানুষের যে ইতিহাস এটা হচ্ছে একটা রেসের সাথে আরেকটা রেসের সংগ্রামের ইতিহাস, এবং এই ইতিহাসের ভেতরে শেষ পর্যন্ত সেটা হচ্ছে আরিয়ান যারা, আর্য যারা, তারাই শেষ পর্যন্ত জিতবেন। এবং তিনি মনে করতেন যে আর্য জাতির একটা বিশুদ্ধতা আমাদের রক্ষা করা উচিত। আর্য জাতির বিশুদ্ধতা ইহুদিরা নষ্ট করছে, কারণ হচ্ছে যে এই জার্মান জাতির যত সামাজিক সাংস্কৃতিক যত সংকট, এগুলোর মূলে ইহুদিরা। সুতরাং তিনি তার যে জাতি কল্পনা, সেই জাতি কল্পনার মধ্যে ইহুদিদেরকে তিনি অপর করলেন। ও আরেকটা কাজ করলেন, এটা উম্বার্তো ইকোর বইটার মধ্যে আছে, যে এই যে ফ্যাসিজম এটা একটা অ্যান্টি খ্রিস্টান একটা ব্যাপার, অ্যান্টি খ্রিস্টান একটা ব্যাপার। অ্যান্টি খ্রিস্টান হচ্ছে এরকম এই অর্থে যে ট্রেডিশনাল যে খ্রিস্টানিটি এইটাকে নাজি যারা শাসক গোষ্ঠী তারা রিপ্লেস করতে চান একটা নতুন ধরনের প্যাগানিজম দিয়ে, যে প্যাগানিজমটা প্রি খ্রিস্টান যে জার্মানিক ট্রেডিশন, সেই ট্রেডিশনটাকে সেটা হচ্ছে গ্লোরিফাই করবে। তো এটা হচ্ছে তার বক্তব্য। এবং আরেকটা তার সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে তিনি বলতেছেন, এটা জার্মান শব্দটা লিভেনাস বম বা এরকম হবে, ইংলিশটা হচ্ছে লিভিং স্পেস। এবং তার এই আইডিয়াটা হচ্ছে এরকম যে জার্মান জাতির যদি বিকাশ ঘটাতে হয় তাহলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আরো টেরিটরি দরকার হবে, এবং এই যে জার্মান জাতির বিকাশের জন্য আরো টেরিটরি দরকার, এইটাই শেষ পর্যন্ত নাজি যে শাসন, সেই শাসনের এই যে যেটাকে আমরা টেরিটোরিয়াল এক্সপানশনিজম বলি, সেটার একটা ভিত্তি হয়ে দাঁড়ায়। তো এইভাবে আমরা দেখতে পাই যে তার এই যে আত্মজীবনীমূলক রাজনৈতিক ইশতেহারমূলক গ্রন্থ, এই গ্রন্থের ভেতরে একটা বিশেষ ধরনের শাসন ব্যবস্থার তিনি সেটা হচ্ছে এনভিশন করলেন, তিনি ইঙ্গিত বা ইশারা দিলেন। এবং তিনি কিন্তু একটা শক্তির পূজারী, যেটা সুপারম্যান, উপারম্যানস, এটার একটা তিনি পূজারী। এবং তিনি বললেন যে একটা রাষ্ট্র ঠিকভাবে চলবে হচ্ছে যদি একটা পার্টি হয় এবং সিঙ্গেল লিডার হয়, যদি সেখানে ক্যারিসম্যাটিক লিডার থাকে এবং একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট থাকে, তাহলে সেই রাষ্ট্রটা ঠিকঠাক মতো চলবে। তাহলে এই যে তার এনভিশনিং অফ নিউ জার্মান স্টেট, তো এই এনভিশনিংটাকে আমরা সেটা হচ্ছে ফ্যাসিস্ট শাসনের এক ধরনের বিবৃতি বা বর্ণনা আকারে
গ্রহণ করতে পারি বা গ্রহণ করা হয়। অন্যদিকে মুসোলিনি তিনি তার একটা লেখা, যে লেখাটা আসলে তার না বলা হয় অনেক সময়, এবং যে লেখাটা হচ্ছে যে গিওভানি জেন্টাইল দ্বারা ইন্সপায়ার্ড, তার সহ তিনি দার্শনিক একজন। এটা ছোট একটা আর্টিকেল, এটা অদ্ভুত একটা আর্টিকেল, যে কেউ পড়তে পারে, কবিতার মতো। সেটা হচ্ছে ভাষা, দারুণ, সেটা হচ্ছে মানে বোধগম্য, ডক্ট্রিন অফ ফ্যাসিজম। এবং এই ডক্ট্রিন অফ ফ্যাসিজমের মধ্যে তিনি একটা মানে একটা লেট হেগেলিয়ান একটা রাষ্ট্র ব্যবস্থার কথা ওখানে তিনি কল্পনা করেন, এবং যেখানে মানে এভরিথিং উইল বি ইন দ্য স্টেট, সবকিছু রাষ্ট্রের ভেতরে থাকবে, এবং নো স্পিরিচুয়ালিটি, নো হিউম্যান এক্সিস্ট বিয়ন্ড দ্য স্টেট। রাষ্ট্রের বাইরে কোনো মানবতা, রাষ্ট্রের বাইরে কোনো আধ্যাত্মিকতা, রোহানিয়াত নাই বলে তিনি উপস্থাপন করলেন। এবং তিনি বললেন যে আগেকার যুগে বলা হয়তো যে নেশনই রাষ্ট্র তৈরি করে, কিন্তু তিনি বললেন না, নেশন রাষ্ট্র তৈরি করে না, বরঞ্চ রাষ্ট্রই নেশন তৈরি করে। সুতরাং রাষ্ট্রকে তিনি একটা, এটাকে ওই যে জর্জ বাতাই বলে একজন চিন্তাবিদ আছে, তিনি বলতেছেন যে তার একটা লেখা আছে সাইকোলজিক্যাল স্ট্রাকচার অফ ফ্যাসিজম। তিনি ওখানে বলতেছেন যে এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা হচ্ছে ডিভাইনাইজেশন অফ দ্য স্টেট, রাষ্ট্রের এক ধরনের ঐশীকরণ, রাষ্ট্রের এক ধরনের ঐশীকরণ করলেন এই মুসোলিনি। এবং মুসোলিনি আসলে টেন্ডেন্সি ছিল হেগেলিয়ান যে রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রতি, কারণ হেগেল সেটা হচ্ছে রাষ্ট্রকে মনে করতেন যে মানে এথিক্যাল লাইফের একটা কালমিনেশন, একটা চূড়ান্ত বিন্দু, এথিক্যাল লাইফ লিড করতে হলে রাষ্ট্র লাগে, এরকম একটা বক্তব্য হেগেলের আছে। এবং মানুষের র্যাশনালিটির যে উত্তুঙ্গ বিন্দু সেটা হচ্ছে রাষ্ট্র। তো এই দিক থেকে সেটা হচ্ছে প্রায়শই বলা হয় যে এই মুসোলিনির একটা লিনিংস, একটা প্রবণতা, একটা প্রোপেন্সিটি ছিল, সেটা হচ্ছে হেগেলিয়ান যে অ্যাবসলিউট এথিক্যাল স্টেটের যে ধারণা, এইটার দিকে তার একটা ঝোঁক ছিল। এবং তিনিও কিন্তু এই যে ইটালিয়ান যে ন্যাশনালিজম, এই ইটালিয়ান ন্যাশনালিজমকে তিনি আপহোল্ড করতেন। ইতালীয় জাতি, হ্যাঁ, ইতালীয় টেরিটরির ভিতরে অবস্থানকৃত যে জাতি, এটাকে তিনি অন্য সমস্ত কিছুর উপরে উঠে গুরুত্ব দিতেন। এবং তিনিও সেই ক্যারিজমেটিক লিডারশিপ এবং একটা সিঙ্গেল পার্টি, এটার উপরে তিনি গুরুত্ব আরোপ করতেন। এবং প্রায়শই মুসোলিনির এই যে ডক্ট্রিন অফ ফ্যাসিজম, এই যে লেখাটা, এটাকে বলা হয় যে এটা হচ্ছে একটা আর্কিটাইপাল একটা গ্রন্থ। আর্কিটাইপাল যে টেন্ডেন্সিস গুলো আছে ফ্যাসিজমের, সেইটা এই মুসোলিনির যে রেজিম, সেই মুসোলিনির রেজিমের ভেতরে আমরা পাবো। এবং এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য ফ্যাসিস্ট রাষ্ট্রে আমরা নিজেরা বের করতে পারি এইভাবে যে ফ্যাসিস্ট রাষ্ট্র সবসময়ই সেটা হচ্ছে একটা ধর্মীয় বাতাবরণ এবং সিম্বল ছাড়া কখনো চলতে পারে না। এবং যে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র তার যে মতাদর্শ, এই মতাদর্শকে সে একটি স্পিরিচুয়াল মিশন আকারে সাধারণত হাজির করে। যদি সে স্পিরিচুয়াল মিশন আকারে হাজির না করতে পারে, তাহলে কিন্তু সে সব মানুষের উপরে যে এক ধরনের একচ্ছত্র, সেটা হচ্ছে আধিপত্য বা কর্তৃত্ব, এই কর্তৃত্বটা তার পক্ষে আরোপ করা সম্ভব হবে না। তো এর পরবর্তীতে আমরা এই যে এমবার্তো ইকোর কথা বললাম, তিনি সবচেয়ে সহজবোধ্যভাবে আমরা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রকে কিভাবে আইডেন্টিফাই করব সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। এবং এটা যে 14 নম্বর বৈশিষ্ট্য, এটা খুব ইন্টারেস্টিং। এবং 14 নম্বর বৈশিষ্ট্যটা, 14টা বৈশিষ্ট্যের মধ্যে 14 নম্বর বৈশিষ্ট্যটা বিশেষভাবে আমার মনে পড়ছে। সেটা হচ্ছে আমরা জানি যে জর্জ অরওয়েলের যে নভেলটা 1984, এবং সেই নভেলের মধ্যে ইনসফ বলে একটা পার্টি আছে, ইংলিশ সোশ্যালিস্ট পার্টি, এবং তাদের যে ভাষা সে হচ্ছে নিউ স্পিক, তাদের ভাষা হচ্ছে নিউ স্পিক। এবং এই যে এই নিউ স্পিক ভাষাটা, এই ভাষাটা সাধারণত খুব অবসকিউর হয়, এই ভাষাটা খুব সিম্পল হয়, এবং এই ভাষা যে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিংকে লিমিট করে দেয়, নিউ স্পিক ল্যাঙ্গুয়েজটা। এবং এটা একটা পার্টির ভাষা। তো কোন একটা পার্টি যখন এমন ভাষায় কথা বলে যে ভাষাটা মানুষের চিন্তাকে স্তব্ধ করে দেয়, এবং ওই ভাষায় বিশেষ বিশেষ কিছুই বলা যায়, তখন এই ভাষাটা কিন্তু
একটা ফ্যাসিস্টদের একটা ভাষা হয়। সিলেবাস ওইভাবে পরিবর্তন করা হয়, সিলেবাসের ভেতরে ওই সব বিষয়গুলোই দেওয়া হয় যেটা সিম্পল সিনট্যাক্স বহন করবে এবং সেটা হচ্ছে অনেক চিন্তাকেই সাসপেন্ড করে দেবে এবং যেগুলো অবসকিউরিটি থাকবে যেগুলোর ভেতরে। তো আমরা আমাদের বিগত শাসনের ভেতরে এই যেটাকে আমরা নিউজ স্পিক বললাম সেইটার নজির কিন্তু আমরা দেখতে পাবো। আরেকটা ব্যাপার তিনি বলবেন 4 বা 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা, ওখানে তিনি বলবেন যে একটা ফিয়ার অফ ডিফারেন্স, সেটা হচ্ছে যে কোনো ফ্যাসিস্ট শাসনের ভেতরে একটা ফিয়ার অফ ডিফারেন্স আছে, ভিন্নতার প্রতি একটা ভীতি আছে এবং ডিসঅ্যাগ্রিমেন্ট যেটাকে আমরা বলি, এই ডিসঅ্যাগ্রিমেন্টকে তারা নিতে পারে না। যে ডিসঅ্যাগ্রি করবে তাদের মতামতের সাথে সে হচ্ছে একজন ইন্ট্রুডার, সে হচ্ছে একজন আগন্তুক এবং অনুপ্রবেশকারী। তো এই দিক থেকে সেটা হচ্ছে বাই ডেফিনেশন সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট যে শাসন, এটাকে আম্বার্তো ইকো তিনি তাকে মানে রেশিয়াল বললেন, যেটা একটা রেশিয়াল শাসন। আবার এই ফ্যাসিস্ট শাসনের ভেতরে আমরা দেখবো যে কোনো মতভিন্নতা এটা আবার একটা ট্রিজন, এটা যেন একটা রাষ্ট্রদ্রোহিতা। তো যে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে তার সাথে মতভিন্নতা করলে সে এটাকে রাষ্ট্রের গায়ে নিয়ে নিবে। তো এটাও ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হিসেবে আম্বার্তো ইকো তিনি আমাদের সামনে হাজির করেছেন। আর অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমাদের জানা, যেমন কাল্ট তৈরি করা এবং কাল্ট অফ ট্রেডিশন পূজা বা ঐতিহ্য পূজা, এইটা ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈশিষ্ট্য। সে একটা অতীতকে সামনে নিয়ে আসবে এবং সেই অতীতের সাথে একটা খিচুড়ি পাকাবে এবং সেটাকে সে পরিবেশন করবে এবং 1000 বছরের বাঙালি অথবা 1000 বছরের বাঙালি ঐতিহ্য এরকম করে সে একটা ভাবালুতায় নিজেকে আবদ্ধ রাখবে। তো এই যে কাল্ট পূজা, কাল্টের মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন একটা হচ্ছে সিনক্রেটিজম। কাল্ট পূজার একটা বৈশিষ্ট্য হিসেবে আম্বার্তো ইকো বললেন যে আমরা বিপরীত জিনিসগুলোকে একসাথে করে সেটা হচ্ছে একটা অদ্ভুত মিশেল তৈরি করে সেটা পরিবেশন করব। যেমন ধরা যাক তিনি বলবেন যে একজন থিঙ্কার আছে যিনি একই সাথে তিনি বিশ্বাস করতেছেন গ্রেল মিথোলজিতে, একই সাথে তিনি বিশ্বাস করবেন হচ্ছে যে হলি রোমান এম্পায়ারে, একই সাথে তিনি জার্মান এম্পায়ারে বিশ্বাস করবেন, আবার একই সাথে ইহুদিদের যে ষড়যন্ত্র তত্ত্ব এটাকেও তিনি বিশ্বাস করবেন। এই সবগুলোকে তিনি একত্রিত করবেন এবং একত্রিত করে তিনি এমন সেটা হচ্ছে অতীত নির্মাণ করবেন যে অতীতের বাইরে তিনি আর যেতে পারবেন না। তো এইটাকে এক ধরনের কাল্ট অফ ট্রেডিশন আকারে বলা হচ্ছে। তো আরো বিষয়গুলো আমরা জানা আমাদের যে ফ্যাসিজম হচ্ছে এই যে এত উপাদান আছে ফ্যাসিজমের, তো একটা উপাদান যদি আমরা বাদ দিই তাহলে ফ্যাসিজমই থাকে। যেমন ফ্যাসিজম থেকে যদি কলোনিয়ালিজম আমরা বাদ দিই তাহলে এইটা বলকান ফ্যাসিজমই থাকে। ফ্যাসিজম থেকে যদি আমরা ইম্পেরিয়ালিজম বাদ দিই তাহলে যাকে আমরা পাবো তিনি হচ্ছেন ফ্রাঙ্কো, স্প্যানিশ। ফ্যাসিজমের সাথে যদি আমরা ক্যাপিটালিস্ট যদি রেডিক্যাল অ্যান্টি ক্যাপিটালিজম যোগ করি তাহলে আমরা পাবো এজরা পাউন্ডকে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ফ্যাসিজমের একটা উপাদান যদি বাদ যান তারপরেও সেটা ফ্যাসিস্ট শাসন হিসেবেই হাজির নাজির থাকে। তো এবং এই যে ফ্যাসিজম এই শব্দটাকে একটা সিনেকডোকি বা একটা অল পারপাস ওয়ার্ড হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়, যে টোটালিটারিয়ান শাসন ব্যবস্থার যত ফর্ম আছে সবগুলোকেই কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট শাসনের অন্তর্ভুক্ত করা যাবে আর কি। এবং যত রাষ্ট্রনৈতিক দর্শন আছে সবগুলো দর্শনকেই কোনো না কোনোভাবে সেটা হচ্ছে ফ্যাসিজমের যে কাঠামো সেই কাঠামোর মধ্যে ফেলে যাবে। যা কিছু নিপীড়নমূলক, যা কিছু অপর তৈরি করে, যা কিছু মানুষকে ডিহিউম্যানাইজ করে, যা কিছু শক্তির প্রদর্শনী করে, যা কিছু সহিংসতাকে সুন্দর বলে প্রতিভাত করে, তাই ফ্যাসিস্ট। এবং আমরা যদি ওয়াল্টার বেঞ্জামিনের কথা বলি, তিনি তার ওই যে আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডিউসিবিলিটি যে একটা মানে এসে আছে, সেটা একদম মানে শেষ অংশটুকু, ওইখানে তিনি ফ্যাসিস্ট শাসনের একটা বৈশিষ্ট্য হিসেবে বলতেছেন যে এটা হচ্ছে যে অ্যাস্থেটিসাইজড পলিটিক্স। তার মানে হচ্ছে যে রাজনীতিকে সে নান্দনিক করে তুলবে।
এবং দেখা যাচ্ছে যে যুদ্ধ বিমান তার কাছে সুন্দর হবে, ধাতব আকাশ, তারপরে হচ্ছে যে বোমার শব্দ তার কাছে মধুময় শব্দ বলে মনে হবে। তো এই ব্যাপারটাকে ফ্যাসিজমের সাথে আমরা একটু ভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমাদের কাছে দারুণ দারুণ মেট্রো রেলের যে গতিময়তা, অসাধারণ ব্রিজ এবং ফ্লাইওভারের যে বৃহত্ব, এগুলো আমাদের বিস্মিত করে, এগুলো আমাদেরকে মানে এক ধরনের চমকিত করে। এবং এই যে উন্নয়ন, এগুলো আমাদের কাছে সুন্দর, কিন্তু গণতন্ত্র আমাদের কাছে অসুন্দর, বিরাজনীতি আমাদের কাছে সুন্দর এবং রাজনীতি আমাদের কাছে অসুন্দর। তাহলে এইভাবে পলিটিক্সকে ফ্যাসিজম এক ধরনের এস্থেটিসাইজেশন করে থাকে, রাজনীতিকে এক ধরনের নান্দনিক ব্যাপার বলে মনে করে। অপরদিকে তিনি বলছেন, ওই আলোচনা আমরা যাব না, যে কমিউনিজম যেটা করে সেটা হচ্ছে যে পলিটিসাইজেস দ্য এস্থেটিক্স, এস্থেটিক্সকেই রাজনৈতিক বা রাজনৈতিক করে তোলে হচ্ছে এই কি বলা হয় ফ্যাসিজম। তো আরেকটা ব্যাপার ফ্যাসিজমের মধ্যে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এইটা অবশ্যই বলছে স্টানলি জেসন বলে একজন ভদ্রলোক, হাউ ফ্যাসিজম ওয়ার্কস বলে তার একটা বই আছে। ওইখানে তিনি বলতেছেন যে ফ্যাসিস্টরা সবসময় নিজেদেরকে ভিকটিম আকারে উপস্থাপন করে, এবং এই বৈশিষ্ট্য কিন্তু আমরা জায়নিস্টদের মধ্যেও দেখেছি, জায়নিস্টদের মধ্যে যে তারা সবসময় তাদেরকে ভিকটিম আকারে উপস্থাপন করে। এবং ফ্যাসিস্টের বৈশিষ্ট্য এটা যে তারা যেন এক অনন্ত ভিকটিম। 21শে আগস্টে তাদেরকে উপর আক্রান্ত হয়েছে, তারা 15ই আগস্টে আক্রান্ত হয়েছে। সুতরাং অন্যরা যদি আক্রান্ত হয় তাহলে তারা হতেই পারে, কারণ আমরা আক্রান্ত হয়েছি। তারা কখনো অন্যের উপর জুলুমকে বড় করে দেখতে পারে না, তখন তাদের মনে পড়ে যে তাদের উপরে জুলুম করা হয়েছে। তো এই যে ব্যাপারটা, এবং তারা সবসময় তাদের উপরকার যে জুলুম, এটাকে এত বড় করে দেখায় যে আর অন্য সমস্ত জুলুম তার সামনে ম্লান এবং অদৃশ্য হয়ে যায়। তো এটা আমরা আমাদের বিগত যে শাসন, সেই শাসনের মধ্যে এই যে ভিকটিমহুডের রোল প্লে করা, এই ভিকটিমহুডের রোল প্লেইংটা আমরা খুব ভালোভাবেই দেখেছি। ফ্যাসিজম আরেকটা কাজ করে, সেটা হচ্ছে প্রাণের চেয়ে বস্তুকে অধিক মূল্য দেয়। বস্তুর ধ্বংস তাকে কাঁদায়, কিন্তু প্রাণের বিনাশ তার চোখে কোনো জল নিয়ে আসে না। এটা ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ ওই বস্তুর উপর ভিত্তি করে ফ্যাসিজম দাঁড়িয়ে থাকে অনেক সময়, যেটাকে অনেক সময় একটু উন্নয়ন শাস্ত্রের ভাষায় পারফরমেন্স লেজিটিমেসি বলে। যেই যে আমি মেট্রো রেল করেছি, সুতরাং এটা আমার লেজিটিমেসি দেয়। এই যে আমি উড়াল সিদ্ধ করেছি, এটা আমার শাসনের লেজিটিমেসি। ভোট হলো কি হলো না, এটা গুরুত্বপূর্ণ না। এইভাবে ফ্যাসিস্ট শাসন নানা রকম সিম্বল তৈরি করে, নানা রকম কি পয়েন্ট ইনস্টলেশন তৈরি করে করে নিজেকে লেজিটিমেট আকারে হাজির করতে চান। ফ্যাসিজমের আরেকটা ব্যাপার হচ্ছে যে এটাকে বলা হবে যে এক ধরনের, এটাকে উম্বার্তো ইকো বলছেন যে সিলেক্টিভ পপুলিজম, অথবা এটা আরেকটা নাম আছে কোয়ালিটেটিভ পপুলিজম বলা হচ্ছে। যে লিডার নিজেই জনগণের ইচ্ছা বহিঃপ্রকাশ হবেন, তিনি নিজেই ইন্টারপ্রেট করবেন জনগণ এটা চায়, এবং সেটা হচ্ছে জনগণ কোনো অ্যাক্ট করবে না, এবং মানে পিপল উইল বি কলড টু প্লে দেয়ার রোল, মানে পিপলদেরকে ডাকা হবে যে তোমরা তোমাদের ভূমিকাটা পালন করো। এই ডাকাটা হচ্ছে এক ধরনের মনে মনে ডাকা, এবং পিপল হয়ে যাবে একটা থিয়েট্রিক্যাল ফিকশন। পিপল আসলে না, বরঞ্চ যিনি লিডার, যিনি শাসক, তিনি নিজেকে পিপুল আকারে হাজির করে, তিনিই নিজেকে পিপুল আকারে হাজির করবেন এবং বলবেন এইটাই জন আকাঙ্ক্ষা। এইটাকে একটা ফ্যাসিস্ট প্রবণতা হিসেবে উম্বার্তো ইকো দেখাচ্ছেন। তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ফ্যাসিজম আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কাজের জন্য কাজ করবে, কাজের জন্য কাজ, অ্যাকশন ফর অ্যাকশন সেক, এইটা। এবং কাজটাই প্রধান, চিন্তাটা প্রধান না, বরঞ্চ আনরিফ্লেক্টিংলি সে কাজ করে যাবে। এবং সেটা হচ্ছে যারা চিন্তা করবে তাদেরকে বলা হবে ইমাসকুলেটেড, তারা হচ্ছে যে পুরুষত্বহীন। তো এই যে কাজকে সামনে রাখা এবং সেটা হচ্ছে ইররেশনালি, সেটা হচ্ছে কাজ করে যাওয়া,
এইটা ফ্যাসিজমের একটা ব্যাপার। আমরা হানা আরেন্ডের একটা কনসেপ্ট আছে যেটাকে বলে ডেস্ক মার্ডার, যে ব্যানালিটি অফ ইভিল বলা হয় যেটাকে। তো ডেস্ক মার্ডার হচ্ছে যে শুধুমাত্র কাজ করে যায় এবং তার যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ যে আদেশটা দিল সেই আদেশটা ন্যায্য কি অন্যায্য, সেই প্রশ্নটা তার মাথার মধ্যে কখনো আসবে না। এবং এই যে ডেস্কে যিনি বসেন, যিনি সচিব অথবা যিনি সরকারি কর্মকর্তা, তিনি খারাপ মানুষ নন, তিনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তিনি যেটা করেন সেটা হচ্ছেন আনক্রিটিক্যালি তার ঊর্ধ্বতন যিনি আছেন তার আদেশটুকু তিনি মেনে নেন, এবং যে আদেশটুকু তাকে দেওয়া হলো সেটাকে তিনি কর্মে রূপান্তরিত করতে থাকেন ক্রমাগত। এবং ওই যে আইকম্যান ইন জেরুজালেম, তিনি কিন্তু মানে একটা কেসের কথা বলতেছেন যে আইকম্যান কিন্তু এরকম ছিল, হি ওয়াজ এ, সেটা হচ্ছে ক্লার্ক, হি ওয়াজ অ্যান অফিসার, যিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলেন সেটা হচ্ছে আরেন বলছেন। কারণ হচ্ছে যে তিনি কিন্তু ওই যে হত্যাকাণ্ড ঘটাতে সাহায্য করেছেন এবং তিনি হচ্ছেন ডেস্ক মার্ডারার, যদিও তিনি খারাপ মানুষ না। এই যে ডেস্ক মার্ডারার, এরা সবসময় অত্যন্ত সাধারণ মানুষ হয়, অত্যন্ত ভালো মানুষ হয়, কিন্তু এরা আনরিফ্লেক্টিভ অ্যান্ড আনক্রিটিক্যাল হয়। তো এদেরকেও তিনি এক ধরনের দায় দিয়েছেন। ওই যে আমরা আম্বার্তো ইকোর যে অ্যাকশন ফর অ্যাকশন সেট, এটার সাথে চাইলে আমরা এটাকে মেলাতে পারব। এবং ফ্যাসিজম সবসময় একটা বিদ্বেষ রাখে ধর্মের প্রতি, এটা আমরা নাজিজমের ক্ষেত্রেও দেখব এবং মুসলিনীর যে ক্ষেত্র সেই ক্ষেত্রেও দেখব, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও দেখব। সেটা হচ্ছে এক ধরনের ইসলাম বিদ্বেষ আমাদের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমি যদি, এটা অনেকেই জানে, অনেক সময় আমাদের আলোচনা হয় এগুলো, সেটা হচ্ছে এই যে হুমায়ুন আজাদের যে লাল নীল দীপাবলি বইটা, এই বইটা কিন্তু আমাদের স্টুডেন্টরা যারা ফোর্থ ইয়ারে পড়ে বা বিশেষ পরীক্ষা দিবে তারা প্রায়শই খুব মুখস্থ করে ফেলে একদম। সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে কিন্তু এক ধরনের, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাস নাই এটার মধ্যে, জানো, সেটা হচ্ছে যে কলকাতার যারা হিন্দু ভদ্রলোক যারা লেখালেখি করতেন তাদের ইতিহাস। এবং এইখানে সেটা হচ্ছে যে দেখানো হচ্ছে যে অন্ধকার যুগ, একটা হচ্ছে যে 150 বছরের অন্ধকার যুগ, এটা হচ্ছে 1200 সাল থেকে 1350 সাল পর্যন্ত। আরেকটা চ্যাপ্টার আছে দ্বিতীয় অন্ধকার, 1760 থেকে 1830 সাল পর্যন্ত। এবং এই যে যুগগুলোকে তিনি অন্ধকার যুগ বলতেছেন, এটা আসলে সেটা হচ্ছে যে মুসলমানদের যে সাহিত্য রচনা সেই রচনার কাল। এবং এই যে ত্রয়োদশ শতাব্দী, 1200 থেকে 1350, ত্রয়োদশ এবং 1400 শতাব্দী, এখানে কিন্তু প্রচুর মৌখিক সাহিত্য রচিত হয়েছে এবং পুঁথি রচিত হয়েছে। সেগুলোর কথা সেটা হচ্ছে হুমায়ুন আজাদ বেমালুম চেপে গেলেন। এবং তিনি এখানে বললেন যে এই সময়টা যেহেতু মুসলমানদের শাসন ছিল, এত নির্যাতন ছিল এই সময়, যে সাহিত্য রচনা করবার সুযোগ বা ফুটসপ হয় নাই। এইভাবে তিনি কিন্তু একটা জাতি ঘৃণা, এভাবে কিন্তু তিনি, সেটা হচ্ছে এই যে সাহিত্যের মধ্য দিয়ে এক ধরনের হচ্ছে যে ধর্ম বিদ্বেষ বা একটা জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষ, এইটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এবং এই বইটাকে যদি আমরা একটা রাষ্ট্র ধরি, যে দিস বুক ইজ এ স্টেট, এবং এই বইয়ের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে এবং যে ক্যারেক্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে, এইটা যদি বিবেচনায় নেই, তাহলে এই যে বইয়ের ভেতরে থাকা রাষ্ট্র কল্পনা, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র। সো এই যে ধীরে ধীরে নানা ধরনের উপাদান আমাদের সাহিত্যের ভেতরে, আমাদের লেখালেখির ভেতরে জড়ো হতে 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 এই ফ্যাসিস্ট শাসনের জন্ম কিন্তু। এবং সাহিত্যের একটা ভূমিকা আছে কিন্তু, আমরা জানি যে সাহিত্যর একটা মতাদর্শিক ভূমিকা থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, জর্জ এলিয়টের একটা উপন্যাস আছে, এটাকে বলে হচ্ছে ড্যানিয়েল ডেরন্ডোফ। এটা ওই গাসান কানাফানির যে জার্মানিস লিটারেচার, ওই বইয়ের মধ্যেও মানে দেখা যাবে এই বিষয়ক আলোচনা। ড্যানিয়েল ডেরন্ডো, তিনি হচ্ছেন যে তিনি তার আত্মপরিচয় অনুসন্ধান করছেন এবং তিনি যে জুইশ আইডেন্টিটি, এটা তিনি জানেন যে তিনি জুইশ, এবং এই পরিচয়ের যে গুরুত্ব এটা তিনি অনুধাবন করা শুরু করেন। এবং আরেকটা ক্যারেক্টার কোহেন তাকে বলে যে তুমি চিন্তা করা শুরু করো যে প্যালেস্টাইনে তুমি থাকবা এবং প্যালেস্টাইন হবে তোমার আবাসভূমি। এটা কিন্তু 1876 সালে দিয়ে রাখা। এবং ওই সময় প্রধানমন্ত্রী ছিল ইংল্যান্ডের বেঞ্জামিন ডিসরেলি, এবং আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা এই বইয়ের সাথে পরিচিত ছিলেন। তার মানে কিন্তু সেটা হচ্ছে একটা জনগোষ্ঠীর যে স্বপ্ন বা যেটাকে বলি আমরা কল্পনা,
সেটা এবং অবচেতন, এটা সাহিত্যের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত হয়। এবং অনেক সময় আমি কল্পনাকে বলে থাকি যে কল্পনা, নাটাকে যদি আমরা আলাদা করে দিই, মানে কল্পনা হচ্ছে যে এমন জিনিস যেটা কল্পনা, মানে যেটা কল্পিত না, বা কল্পনাকে আমরা বলতে পারি অনেকটা অজ্ঞান পরিকল্পনা, যেটা সাহিত্য প্রকাশ করে থাকে, একটা অজ্ঞান পরিকল্পনা। এবং এই যে ড্যানিয়েল ডেরন্টের মধ্যে আমরা কিন্তু ভবিষ্যতের জায়ানিস্ট যে একটা স্টেট, সেটার একটি ইশারা বা ইঙ্গিত আমরা দেখতে পাই। আর 1981 যে 1984 যে নভেলটা, সেই নভেলের মধ্যেও কিন্তু আমরা টোটালিটারিয়ান যে রেজিম, তখন ইতিমধ্যেই টোটালিটারিয়ান রেজিমের অভিজ্ঞতা পৃথিবী লাভ করছে, কি দুর্দান্তভাবে সেই রেজিমকে সমালোচনা করা হয়েছে। এবং ওইখানে আমরা জানি সবাই যে 4টা মিনিস্ট্রি আছে, সেটা হচ্ছে ওশেনিয়া নামক রাষ্ট্রটাতে, মিনিস্ট্রি অফ ট্রুথ, মিনিস্ট্রি অফ পিস, মিনিস্ট্রি অফ লাভ, মিনিস্ট্রি অফ প্ল্যান্টিং। এবং মিনিস্ট্রি অফ ট্রুথের কাজ আমরা জানি যে মিথ্যা কথা প্রচার করা, ক্রমাগত প্রোপাগান্ডা চালাতে থাকাই হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রুথের কাজ। এবং মিনিস্ট্রি অফ লাভের কাজ হচ্ছে ঘৃণা ছড়ানো, প্রচুর ঘৃণা। মিনিস্ট্রি অফ প্ল্যান্টি, প্রাচুর্যের যে সেটা হচ্ছে যে মন্ত্রণালয়, তার কাজ হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র্য তৈরি করা। এবং মিনিস্ট্রি অফ পিসের কাজ হচ্ছে যুদ্ধ লাগানো। এবং এই যে নভেলের যে নায়ক উইনস্টন স্মিথ, তিনি কাজ করেন হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রুথে। এবং তার দায়িত্ব হচ্ছে ওই যে ইংলিশ সোশ্যালিস্ট পার্টি, যাকে আমরা ইনসফ বলি, তো তার নির্দেশ মতো যত রেকর্ড আছে, রেকর্ড ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলো তথ্যগুলোকে সেটা হচ্ছে বিকৃত করা। ওখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, পর্নোগ্রাফি ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যে সার্ভে ডিপার্টমেন্ট, নানা ধরনের সেকশন আছে। এবং বিভিন্ন সেকশনের মধ্যে লেখা বিভিন্ন কথা, যেমন কোথাও লেখা ওয়ার ইজ পিস, কোথাও লেখা ফ্রিডম ইজ স্লেভারি, কোথাও লেখা নলেজ ইজ স্ট্রেংথ, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, কোথাও লেখা ইগনোরেন্স ইজ নলেজ। তো এইভাবে সেটা হচ্ছে টোটালিটারিয়ান যে স্টেট, এটাকে কিন্তু তীব্রভাবে একটা সমালোচনা নিয়ে আসলেন। তো সাহিত্যের ভেতরে যেভাবে হেজিমনি তৈরি করে, একই সাথে সাহিত্যের মধ্য দিয়ে একটা কাউন্টার হেজিমনিক যে একটা কন্ডিশন, সেটাও কিন্তু তৈরি হয়ে থাকে আর কি। তো আমরা জানি যে সাহিত্য জগতের ভেতরে অনেক রাজা থাকে, রাজা ধীরাজ থাকে, পাইক বরকন্দাজ থাকে। তা আমাদের সাহিত্যের ভিতরে এরকম ব্যাপারগুলো কিন্তু আছে। যেমন ধরা যাক, যদি আমরা দুটো ভাগ করি, অনেক সময় আমরা বলে থাকি যে সাহিত্যের দুটো ধারা আছে, সিরিয়াস ধারা, পপুলার ধারা। যদিও আমরা এইভাবে আসলে কখনো সাহিত্যকে বিভক্ত করতে পারি না, কিন্তু তারপরে যদি কেউ সেটা হচ্ছে মানে কথার কথা হিসেবে যদি কেউ বলে যে সিরিয়াস ধারা এবং পপুলার ধারা, তো যদি আমরা জাস্ট একটা ওয়ার্কিং একটা ডিস্টিংশন হিসেবে যদি আমরা এটাকে ধরি, যে সিরিয়াস ধারার যারা প্রতিনিধিত্ব করে তারা কারা, আমরা যদি বলি হাসান আইজুল হক, তারপরে শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস, এরা ধরা যাক সিরিয়াস ধারা। আবার যদি ধরি পপুলার ধারা, যদিও আবার আমরা বলে নিচ্ছি যে পপুলার এবং সিরিয়াস এই ডিস্টিংশনটা খুবই প্রবলেমেটিক, কারণ জগতে যেগুলোকে আমরা সিরিয়াস বলি সবগুলো সাহিত্য আসলে পপুলার। এগুলোকে দোকানদাররা সাধারণত বলে থাকে স্লো আইটেম, ধীরে 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 চলে, অনেকটা নক্ষত্রের আলোর মতো, খুব ছড়িয়ে আলো দেয়, ফ্ল্যাশ যে লাইট সেটার মতো না, যেটা একদম চোখ ধাঁধিয়ে দেয়। তো এখন সেটা হচ্ছে যে এই যে পপুলার ধারা আমরা যাদেরকে বলি আপাতত, যেমন দেখা যাচ্ছে যে ইমদাদুল হক মিলন, তারপরে হচ্ছে সুমন্ত আসলাম, বা এরকম আনিসুল হক, এদেরকে আমরা পপুলার ধারা বলছি। এবং এই যে এই দুটো ধারা আমাদের এক ধরনের মূল ধারা গঠন করে, মেইন স্ট্রিম গঠন করে বলে আমরা মনে করি। এবং এই যে মেইন স্ট্রিমটা গঠিত কিভাবে, এগুলো তো সাধারণত ডিসকার্সিভলি প্রডিউসড হয়। এই মেইন স্ট্রিমগুলো মিডিয়ার মাধ্যমে, নানা রকম সমাজের ভেতরে নানা রকম হেজিমনিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কিন্তু এরা যে বিষয়টা নিয়ে ডিল করে, সেই বিষয়টা হচ্ছে এক ধরনের সেকুলার লাইফ নিয়ে ডিল করে। সেকুলার লাইফ মানে হচ্ছে, একটু যদি এইভাবে বলি যে আমাদের প্রেম, আমাদের কাম, আমাদের বাস্তব জীবনের যে জটিলতা, আমাদের যে সেটা হচ্ছে যে মানে সামাজিক জীবনের যন্ত্রণা, অপ্রাপ্তি, ব্যক্তিগত কিংবা সামষ্টিক বা ঐতিহাসিক, এইসব বিষয়গুলো তারা ডিল করে। সাধারণত ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যে অনুভব কাঠামো গড়ে ওঠে, অথবা যে জীবন, অথবা যে যন্ত্রণাগুলো, বা ধর্ম নির্দিষ্ট পরিচয়ের যে মানুষগুলা, যারা নিজেকে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ হিসেবে পরিচয় দেয়,
অন্য কোনো এথনিক পরিচয়ের বাইরে বা অন্য কোনো পরিচয়ের বিপরীতে যে সেই মানুষগুলো কিন্তু এই যে মূল ধারা বলে দুটো ধারাকে সাব্যস্ত করলাম, এই ধারাগুলো কিন্তু সাধারণত রিপ্রেজেন্ট করে না। তাহলে ইতিমধ্যেই আমাদের সাহিত্যের ভেতরে অপর হয়ে থাকা একটা গোষ্ঠী আছে কিন্তু, যারা নিজেদেরকে হয়তো হয়তো মুসলিম মনে করছে, যারা হয়তো বা আচরণ করে হচ্ছে কোনটা হালাল কিংবা কোনটা হারাম এই বিবেচনা দিয়ে, যারা সেটা হচ্ছে বিধিনিষেধকে গুরুত্বপূর্ণ মনে করে। তো তাদের যে জীবনটা, তাদের যে জীবনের জটিলতাটা, তাদের যে ইমানের সাথে প্রাত্যহিক যে সংঘাতটা, তাদের যে সেটা হচ্ছে ইমান ভাঙ্গার বেদনা, অথবা ঠিকমতো ধর্ম পালন না করবার যন্ত্রণা, অথবা ধর্ম পালন করতে যেয়ে যন্ত্রণা, অথবা খোদার সাথে যে দ্বন্দ্বমূলক সম্পর্ক, খোদা নাই নাইলে আমার সাথে এরকম ঘটতো, এই যে বিচিত্র সব অনুভূতি, সেটা হচ্ছে গডস মানে লাভিং কোয়ারেল উইথ গড, এগুলো কবিতার ভিতরে টুকটাক আসলেও এগুলো নিয়ে কোনো সেটা হচ্ছে কথা সাহিত্য রচিত হয় নাই জানো না। তাহলে এই যে বিপুল একটা মানুষ তাদের অনুভূতি কাঠামো এবং চিন্তা কাঠামোকে আমাদের সাহিত্য কিন্তু অপর করে দিয়েছে। তো সাহিত্য যেটাকে অপর করে, অনেক সময় সেটা সমাজে থাকে, অথবা সমাজে যেটা নাই অনেক সময় সেটা সাহিত্যে থাকতে পারে। কিন্তু এই যে অপর করে রাখা যে জনগোষ্ঠী, এরা কিন্তু হাঁসফাঁস করে সেটা হচ্ছে যে হরফবদ্ধ হওয়ার জন্য। আমার একটা পার্ট যেটা মিসিং পার্ট, সেই মিসিং পার্টকে কিন্তু খুঁজতে থাকে, সেই পার্টটা যে পার্টটা একা। সুতরাং আমাদের যে সাহিত্যের ভেতরে অপরায়ণকে যদি আমরা ধরা যাক একটা ফ্যাসিস্ট প্রবণতা হিসেবে দেখি, একটা জাতিবাদী একটা প্রবণতাকে যদি ফ্যাসিস্ট প্রবণতা হিসেবে দেখি, তাহলে আমাদের সাহিত্যের ভেতরে কিন্তু এই ব্যাপারটা সেটা হচ্ছে আছে। এবং আমাদের যে ফ্যাসিজম যে প্রতিষ্ঠা, এটা কিন্তু হুট করে এমনি এই ফ্যাসিজমের বিকাশ এবং স্থিতি এটা কিন্তু এমনি আসলে ঘটে নাই। যেমন ধরা যাক আমরা যদি বলি যে আমাদের সমাজে একটা সেকুলারিটি বা সেকুলারিজমের একটা হেজিমনিক একটা উপস্থিতি কিন্তু আছে। আমরা যখন বলবো যে সেটা হচ্ছে যে সে হচ্ছে ইসলামিক সাহিত্যিক, আরেকজনকে আমরা বলবো শুধু সাহিত্যিক, তাহলে কাউকে আমাকে বলার সময় বলতে হয় সে ইসলামিক সাহিত্যিক। যদি ইসলাম যদি হেজিমনিক হতো তাহলে কিন্তু তাকে আলাদা করে আর ইসলামিক সাহিত্যিক বলতে হতো না, তাকে শুধুমাত্র সাহিত্যিক বললেই চলত। আবার ধরা যাক, তার মানে এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে হেজিমনি কিন্তু এইভাবেই কাজ করে। হেজিমনি হচ্ছে একটা বাইজের যেটাকে আমরা ভাবাধিপত্য বা নানা নামে বলা যেতে পারে। হেজিমনি হচ্ছে একটা মানে ইনভিজিবল একটা সিস্টেম অফ ট্রান্সমিশন, একটা একটা অদৃশ্য একটা উপায়, সেটা হচ্ছে কোনো একটা চিন্তাকে, কোনো একটা মতকে, কোনো একটা মানে হচ্ছে ব্যবস্থাকে মানুষের মনের ভেতরে একদম ঢুকিয়ে দেওয়া। এবং যে ঢুকিয়ে দেওয়াটা কোনো জেলের ভয় দেখিয়ে হয় না, যে ঢুকিয়ে দেওয়াটা কোনো প্রকার সেটা হচ্ছে যে বন্দুকের নলা দিয়ে হয় না, এবং যে ঢুকিয়ে দেওয়ার কাজটা প্রায়শই রাষ্ট্র বা সরকারও পারে না। এই কাজটা করে থাকে বিভিন্ন রকম ইনস্টিটিউশন, এই কাজটা করে থাকে বিভিন্ন রকম সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সিভিল অর্গানাইজেশনস গুলা এই কাজগুলো করে থাকে। যেমন এটা যেন আমাদের মনের ভিতরে একদম ঢুকেই গিয়েছিল যে আওয়ামী আমলে কোনো বিএনপি পন্থী অথবা জামাতপন্থী শিল্পী বিটিভিতে অংশগ্রহণ করতেই পারবে না, এটা আমরা মেনেই নিয়েছি। এটা মোটেও আমাদের অস্বাভাবিক মনেই হয় নাই। তাহলে এই যে একটা পরিস্থিতির যে এটাও কিন্তু একটা হেজিমনিক পরিস্থিতি, একটু ভিন্নভাবে বললেন যে এটাকে আমরা এত স্বাভাবিকভাবে নিয়েছি যেন বা এটার মধ্যে কোনো অন্যায় নাই, কারণ এরকমই তো হওয়ার কথা। তো দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা কিন্তু ঘটছে, এবং দেখা যাবে যে হয়তোবা প্রথম আলো অথবা ডেইলি স্টারে লিখতে পারাটা অনেকে খুব গর্বের একটা ব্যাপার বলে মনে করছে, যে এটা একটা পোষ ব্যাপার। তাই তো এই যে এলিটিজমের এক ধরনের হেজিমনিক সেটা হচ্ছে পরিস্থিতি। তো আমাদের রাষ্ট্রটার মধ্যে এরকম নানামুখী সেটা হচ্ছে যে হেজিমনিক সিচুয়েশন আছে, এবং এগুলোর বিপরীতে আমাদেরকে যেটা করার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা কাউন্টার হেজিমনি, একটা কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার জীবন ব্যবস্থা, কাউন্টার সেটা হচ্ছে ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশনগুলোকে রিসাফল করা, ইনস্টিটিউশনগুলোকে রিকনস্ট্রাক্ট করা নিজেদের। এবং হেজিমনি কিন্তু নিজেকে সবসময় নিউট্রাল হিসেবে দাবি করে, কিন্তু সে নির্ধারণ করে দেয় অটোমেটিক্যালি যে কোন কণ্ঠটা মার্জিনালাইজড হবে, সে নির্ধারণ করে দেয় অটোমেটিক্যালি যে সেটা হচ্ছে কার স্বার্থ রক্ষিত হবে এবং কোন ভয়েসটা শ্রুত হবে, এটা সে যেন নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু সে নিজেকে উপস্থাপন করছে সেটা হচ্ছে নিউট্রাল হিসেবে।
তো আমাদের এই যে মানে আমাদের শিল্প সাহিত্যের জগতের ভেতরে আমরা দেখা যাচ্ছে যে পাঠক সমাবেশ একটা অনুষ্ঠান করা হলো, বা ধরা যাক বাতিঘরে একটা অনুষ্ঠান করা হলো। তো এই অনুষ্ঠানগুলো যতটা সেটা হচ্ছে নজর পাবে বা যতটা এলিটিস্ট ব্যাপার বলে মনে করা হবে, অন্য কোথাও হলে যেন মনে হচ্ছে যে না একটু সাহিত্য কম করা হচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে এলিটিজমের যে ব্যাপারটা, এটা বিষয়ে আমাদের ওই যে রেজাল্ট রনি আরো ভালো বলবে। এই যে এলিটিজমের ব্যাপারটা, এটা কিন্তু সেটা হচ্ছে যে এক ধরনের মানে ফ্যাসিজমের অন্যতম এই যে মানে হেজিমনিক এলিটিসিজম, এটা ফ্যাসিজমের অন্যতম একটা উপাদান, যেটাকে ওই আম্বার্টো ইকোর যে বইয়ের কথা আমরা বললাম পুর ফ্যাসিজম, ওখানে কিন্তু একটা পপুলার এলিটিজমের একটা ধারণা ওখানে আছে যে এটা বেস্ট, আমরা বেস্ট, হ্যাঁ এইটা হলেই এটা হয়, এটা হলেই সেটা হচ্ছে কোনো জিনিস সেটা হচ্ছে শ্রেষ্ঠ হয়। তো এই নানামুখী প্রবণতার মধ্য দিয়ে সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেটা হচ্ছে তৈরি হয়েছে। তো সুতরাং সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট যে রাষ্ট্র কাঠামো বা ফ্যাসিস্ট যে শক্তি, এগুলোর জন্মের পেছনে সেটা হচ্ছে সাংস্কৃতিক যে আধিপত্য বা যেটাকে আমরা সাংস্কৃতিক ফ্যাসিবাদ বলি বা কালচারাল যে পলিটিক্স, এগুলো কিন্তু জারি ছিল এবং জারি আছে। তো আরেকটা কথা আমরা একটু, যেহেতু সাহিত্যের প্রসঙ্গ একটু শেষে বলবার কথা আমার, সেটা হচ্ছে যে সাহিত্যের সাথে কিন্তু চিন্তা বা মতাদর্শের একটা সম্পর্ক আছে। আমরা অবশ্য মনে করি সাহিত্য বোধ হয় শুধুমাত্র কল্পনার ব্যাপার। হ্যাঁ, কল্পনার ব্যাপার বটে। সাহিত্য বোধ হয় শুধু আবেগের ব্যাপার। হ্যাঁ, আবেগের ব্যাপার বটে। কিন্তু সাহিত্যের ভেতরে একটা চিন্তা কাঠামো আছে, চিন্তা কাঠামো, যেটাকে সেটা হচ্ছে যে ওই স্ট্রাকচার অফ ফিলিংস, তারপরে হচ্ছে যেটাকে অ্যাডওয়ার্ড সাইড বলতেছেন যে স্ট্রাকচার অফ অ্যাটিটিউড অ্যান্ড রেফারেন্স, তার কালচার অ্যান্ড এম্পিরিজম বইয়ের মধ্যে স্ট্রাকচার অফ অ্যাটিটিউড অ্যান্ড রেফারেন্স। তো এই যে সাহিত্যের ভিতরে যে চিন্তা, এবং কি ধরা যাক কোনো একটা বৈজ্ঞানিক চিন্তা, এটা যদি আমি সাহিত্যের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু এটা এমনভাবে ব্যবহার করতে হবে আমাকে যেন সেটা অনুভবে রূপান্তরিত হয়, মানে থট টার্ন ইনটু ফিলিংস, যেটা টিএসএল এর বলছিলাম নাকি, থট টার্ন ইনটু ফিলিংস। যদি থট এবং ফিলিং এর এই যে এক ধরনের ডাইকোটমি, এইটা মানে হচ্ছে যে মানে প্রবলেমেটিক, কিন্তু তিনি বলতেছেন যে থট মিশে যায় ফিলিং এর সাথে এবং ফিলিং মিশে যায় থটের সাথে। এবং যখন পিবি শেলি বলে একজন কবি আছে, যদি কেউ এই সাহিত্যের থেকে থাকেন তাহলে জানবেন, তার একটা বিখ্যাত কবিতা আছে ওট টু দ্য ওয়েস্ট ইন্ড। ওখানে দেখা যায় কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে অঙ্কুরোদ্গম হয়, কিভাবে সেটা হচ্ছে সাগরের বুকে ঢেউ তৈরি হয়, মেঘের প্রকার কি, এগুলো যেন কবিতার মধ্যে একদম বৈজ্ঞানিক যথার্থতায় উপস্থাপিত হয়েছে। কিন্তু এটাকে কোনো বিজ্ঞান বিষয় নিবন্ধ মনে হবে না, এটাকে কবিতায় মনে হবে। তাহলে যে চিন্তা কবিতায় রূপান্তরিত হচ্ছে, বা কবিতার মধ্যে তো চিন্তা থাকে, এটা আলাদা না করে বললে হয়। কিন্তু আমাদের বলবার যে কথাটা সেটা হচ্ছে এই যে সাহিত্যের সাথে মতাদর্শের সম্পর্ক বা শিল্পের সাথে মতাদর্শের সম্পর্ক। আমরা জানি যে লেনিনের সময়ও প্রায় 7,500 মূর্তি সেটা হচ্ছে লেনিনের তৈরি হচ্ছে, স্টোন মেমোরিয়াল বলা হয়। সুন্দর করে সাজানো গোছানো মূর্তিগুলো সেটা হচ্ছে সারা রাশিয়া জুড়ে ছিল। এটা কিন্তু শুধুমাত্র নান্দনিক ব্যাপার না, এবং এটা একটা মতাদর্শিক ব্যাপার, মতাদর্শিক একটা স্থিতির ব্যাপার। এবং মতাদর্শকে যতটুকু নান্দনিক করলে মতাদর্শ মোহনীয় হয়ে উঠবে, ঠিক ততটুকু নান্দনিক করবার তাদের দায় ছিল, এর বেশি না। এবং সাহিত্য মাত্রই মতাদর্শের প্রতিফলন, এভাবে বলা না গেলে অনেকে বলতে চান না এইভাবে, সেটা হচ্ছে কিন্তু সাহিত্যের সাথে এটা হিসেব আলথুসারের একটা জায়গা আছে যে মতাদর্শের ভেতরে থেকে মতাদর্শের সাথে সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল, সেটা হচ্ছে ডিস্টেন্স, সেটা হচ্ছে সাহিত্য বা শিল্প রাখতে পারে। এবং ওই যে রেমন্ড উইলিয়ামস এই যে আমরা যে গ্রামসি বা আলথুসারের যে হেজিমনির কথা বললাম, তিনি বলতেছিলেন যে হেজিমনির ভিতরে একটা ইন্টারনাল ডিনামিক্স থাকে, সেই ডিনামিক্সটা কেমন তিনি বলতেছেন যে সেটা হচ্ছে কালচারের 3টা ধরন আছে। একটা ধরনকে বলা হচ্ছে ডোমিনেন্ট কালচার, একটাকে তিনি বলতেছেন যে রেসিডুয়াল কালচার, আর তিনি বলতেছেন ইমার্জেন্ট কালচার। এই যে ডোমিনেন্ট কালচার, যেটা হেজিমনিক কালচার, যেটার বাইরে আমরা চিন্তাও করতে পারি না, এবং যেটার মধ্যে ওই রেসিডুয়াল কালচার যেটা হচ্ছে পুরানো অবশেষ আছে, এবং আরেকটা কালচার আছে যেটাকে বলে ইমার্জেন্ট কালচার। এটা সবসময় 80-80 করে, এবং এটার জন্য একটা কন্ডিশন অফ প্রি ইমার্জেন্স এটা দরকার হয়। এবং এই যে কন্ডিশন অফ প্রি ইমার্জেন্স, সেটা হচ্ছে এই মুহূর্তটাকে ধরতে হয়, এবং যখন ওই মুহূর্তটা কেউ ধরতে পারবে, ওই পরিস্থিতির
আর সেটা হচ্ছে যে খবর যখন পাবে কেউ, তখন কিন্তু ওই ইমার্জেন্ট যে সেটা হচ্ছে যে কালচার, ওইটার জন্ম হবে এবং নতুন নন্দন তৈরি হবে। এবং সেটা হচ্ছে যে পুরনো যে সেটা হচ্ছে যে নন্দনতাত্ত্বিক ব্যবস্থাপনা, সেটার এক ধরনের নস্যাৎকরণ ঘটবে। এবং আমার মনে হয় যে এই 24-এর যে গণভ্যুত্থান, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের সাহিত্য শিল্পের এক ধরনের পরিবর্তন আসছে। এবং আমরা একটা লেখা আছে, এটা একটা জায়গায় প্রকাশিত, স্লোগান নিয়ে। এবং স্লোগানগুলো এত মানে হচ্ছে দুর্দান্ত, এবং এক একটা স্লোগান দেখা যাচ্ছে যে মানে এক একটা বয়ানকে আঘাত করতেছে, এবং এক একটা স্লোগান মানে মনে হচ্ছে যে এক একটা করে রাষ্ট্র দর্শন হাজির করতেছে। তো আমরা এই মানে হচ্ছে নতুন সাহিত্য, নতুন সেটা হচ্ছে যে ভাষা, এবং নতুন সংবিধান, নতুন ধরনের রাষ্ট্র, নতুন ধরনের মানবিক সম্পর্ক এবং নতুন ধরনের মানুষ আমরা যেন এই নতুন বাংলাদেশে পাই। সবকিছুর পরিবর্তন হয়েছে, বিপ্লব অনেক কিছু করে। এই যেমন আজাদ সোবহানের একটা বই আছে, ওইটা বোধহয় বাংলায় বিপ্লবী নবী বলে মানে হচ্ছে প্রকাশিত। ওইখানে বলা হচ্ছে পৃথিবীতে একমাত্র বিপ্লব হচ্ছে আরব বিপ্লব। তিনি আরব শব্দের ব্যবহার করছেন, কারণ হচ্ছে এই বিপ্লবের ভেতরে ব্যক্তি মানুষের যে নফসানিয়ত, সেটা বিলোপ করছে। মানুষ অহংকার থেকে মুক্তি পেয়েছে, মানুষ ছোট বড় যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা লোপ পেয়েছে। মানুষের যে সেটা হচ্ছে যে অন্তর্গত যে প্রবণতা, যেটাকে আমরা নফসানিয়ত বলে থাকি, সেইটার ভেতরকার পরিবর্তন, আমরা যত স্পিরিচুয়াল বলি না কেন, সেটা কিন্তু আমাদের আসলে নফসানিয়তকে ডিল করার জন্য। এই যে নির্বাচন কমিশন গঠিত হবে, কারণ আমার লোক যে আমি আরেকবার কি হবো, সেটা হচ্ছে এমপি হবো। তারপরে এই যে দুর্নীতি দমন কমিশন যে গঠিত হয়েছে, এগুলো কি নফসানিয়তকে ট্যাকল করার জন্য নানা রকম রাষ্ট্রীয় নানা রকম কারিগরি বা আয়োজন। তো আমরা সেটা হচ্ছে পরিস্থিতি চাই, যে পরিস্থিতি ব্যক্তি মানুষকে পরিবর্তিত করবে, ব্যক্তির চিন্তাকে পরিবর্তন করবে, ব্যক্তির নফসানিয়তের মধ্যে পরিবর্তন আনবে, এবং মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে জোরালো এবং সুন্দর করবে। তো এ পর্যন্ত।